ডাক্তার ইউনূস থাকলে বাংলাদেশে আরো ক্ষতি হবে। হ্যাঁ, কেমন ক্ষতি হবে এই যে বুঝতেছি। সারাদিন গাড়ি কর্ম নাই, কোনো ব্যবসা বাণিজ্য নাই, বয়স্ক ভাতা নাই, বিধবা ভাতা নাই, প্রতিবন্ধী ভাতা নাই, দেশের অস্তিত্ব শেষ করে দিতেছে। হ্যাঁ, সন্ত্রাস জঙ্গলিবাদ বাড়বে তো। ও আল্লাহ, হ্যাঁ নির্বাচন হতে পারে স্যার? এইটা তো কেউ বলে নাই এখনো। আলাপ হলে তখন দেখা যাবে কতদিনে হলে ভালো হবে, যেটা আপনারা বলেন। এটা তিনি কারোর কোনো এমন না যে এটা আমি এক্ষুনি করে দেবেন, বললে করে দেবে, ঠিক আছে। যে করলে ভালো হবে কি ভালো হবে না সেটা আপনারা বিচার করেন আগে, নিজেদের চিন্তা করেন কতদিন হলে ভালো হবে। আমি চাই সুন্দর একটা নির্বাচন হতে হবে। আমার ভোট আমি দিব, যা কেউ সে তাকে দেবো, এমন একটা নির্বাচন দিতে চাই। শেখ হাসিনার আমলে যারা সার্ভ করেছে, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে সেনাবাহিনীকে ব্যবহৃত হতে যারা সহায়তা করেছে, তাদের বিচার কেন ঠেকাতে চাইবেন ওয়াকারুজ্জামান? সেনাবাহিনী দেশের সরকারের জন্য, জনগণের জন্য, আপনাদের সকলের জন্য অক্লান্ত পরিশ্রম করে আমরা কাজ করে যাচ্ছি। আমরা কিন্তু এই দেশেরই সন্তান। সেনাবাহিনী কিন্তু বাইরের থেকে কেউ আসেনি। বা অনেক সময় রিড করা হয় যেন বাংলাদেশ সেনাবাহিনীকে সেখানে না নেয়, র্যাবকে না নেয়, এটা না নেয়। এগুলো কিন্তু আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বা বিভিন্ন ব্যক্তিরাই করে থাকেন। সর্বোপরি ক্ষতি হইলে এই যে যারা বলেন তাদের কোনো ক্ষতি নেই, কারণ তারা তো এগুলো দিয়ে ভাত খায় না ভাই। কিন্তু এই যে মধ্যবিত্ত পরিবারের আমার আপনার ভাই বোনগুলা, তারা ক্ষতিগ্রস্ত হবে। ব্রেকিং নিউজ। প্রিয় দর্শক, নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। টাইটেল এবং থাম্বনেল দেখিয়ে বুঝতে পেরেছেন সেনাবাহিনী এবং পুলিশ এই দুই উভয় দলকে নিয়ে কি ঘটতে চলেছে। প্রিয় দর্শক, যাদেরকে পূর্বে গুম করা হয়েছিল তাদেরকে এবার ছেড়ে দেওয়া হয়েছে, তা নিয়ে আরো তদন্ত শুরু হয়েছে। প্রিয় দর্শক, আরো যারা গুম অবস্থায় আছে তাদেরকে তদন্ত করা শুরু করে দিয়েছে। প্রিয় দর্শক, 25 জন সেনাবাহিনীর মধ্য থেকে 15 জন সেনাবাহিনী হেফাজতে আছে, আর বাকি সেনাবাহিনী কোথায় তা নিয়ে তদন্ত চলছে। প্রিয় দর্শক, সামনে কি ঘটতে চলেছে? অপরদিকে ডক্টর ইউনূসকে কোনোভাবে নির্বাচন করতে দিবে না ঢাকার রাজপথের সাধারণ জনগণ। প্রিয় দর্শক, সাধারণ জনগণ এবার উঠে পড়ে লেগেছে, নির্বাচন কোনোভাবেই ডক্টর ইউনূস করতে পারবে না। পূর্বে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে এসে আবার নির্বাচনে দাঁড়াতে হবে, তাহলে হয়তো নির্বাচন সুস্থ সফল হতে পারে। তা নিয়ে অনেকেই মন্তব্য করছে। তাই আজকের এই ভিডিওতে সকল তথ্য তুলে ধরবো, তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকে এই সরকার অনেকগুলো কমিশন করেছে, তার মধ্যে দুটো কমিশনের কথা না বললেই নয়, যারা জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে এখন পর্যন্ত কাজ করছেন। একটা গুম কমিশন আর একটা পিলখানা কমিশন। সুতরাং আমরা পিলখানা এবং গুম কমিশন তাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে প্রসিকিউশন টিম আছে, তাদের অনেক সমালোচনা আমরা আপনাদের সামনে করেছি এবং তাদের সীমাবদ্ধতা আছে এটা জেনেও আমরা করেছি। কিন্তু যে অসীম সাহসিকতার পরিচয় তারা দিলেন, আমরা তাদের জন্য শুধুই দোয়া করি যেন আল্লাহ তাদেরকে নিরাপদে রাখেন এবং ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে তারা যেন আরো বেশি কাজ করতে পারেন। বন্ধুরা, আমরা বলতে চাই যে বাংলাদেশে একটা নতুন ন্যারেটিভ নির্মাণের কেউ চেষ্টা করছেন, এর মধ্যে বুদ্ধিজীবী মহল একটা, অফকোর্স আর্মির একটা অংশ, যে পুরো আদালতকে যেন আর্মির বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে। মানে কি, যখন পুলিশের বিরুদ্ধে শত শত মামলা হয়েছে এবং পুলিশ সেগুলোকে অ্যাকনলেজ করেছে এবং পুলিশ বলেছে না সেগুলোর বিচার আমরা করব, তখন তো বলেন নাই আর্মি থেকে যে পুলিশকে টার্গেট করা হয়েছে। যখন সিসিটিভির বিরুদ্ধে সরকারি মোটামুটি উদ্যোগ নিয়েছে যেটাকে বিলুপ্ত করে ফেলা হবে, এরাতে এত বেশি রক্ত, তখন তো বলেন না একটা সংগঠনকে, একটা সংস্থাকে টার্গেট করা হয়েছে। আর্মি মানে কি এই 28 জন, 25 জন, 30 জন সব থেকে লোভী দিল্লির সেবাদাস, হাসিনার গোলাম, এই 30 জন মানে কি বাংলাদেশের আর্মি? বাংলাদেশের আর্মি এত ঠুনকো? অদ্ভুত ব্যাপার। পুরো বাংলাদেশ আর্মিকে কারা এখানে এসে ধ্বংস করে দিয়েছে, তার প্রথম কাজ শুরু হয়েছে পিলখানা হত্যাকাণ্ডের মধ্যে। আপনাদেরকে মাধ্যমে আমরা একটু পরে দাবিও জানাবো, তবুও বলে রাখি, পিলখানা হত্যাকাণ্ড যারা স্বচক্ষে দেখেছেন, এমন অনেকে পিলখানায় সাক্ষী দিয়েছেন কমিশনে যে হিন্দিভাষী অফিসাররা পিলখানা হত্যাকাণ্ডের সময় নেতৃত্ব দিয়েছেন। আমার সেনাবাহিনী, আমার দেশপ্রেমিক সেনাবাহিনী, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ভ্যানগার্ড সেনাবাহিনীকে যখন প্রকাশ্য দিবালোকে ঢাকার প্রাণকেন্দ্রে 2 দিন ধরে হত্যা করা শুধু হয় না, তার লাশটা তাপসের গাড়িতে উঠে পুড়িয়ে দেওয়া হয়, তাদের লাশগুলো তাদের স্ত্রী সন্তানরা ড্রেন থেকে টেনে টেনে বের করে, স্ত্রীকে মুহুর্মুহু ধর্ষণ করে তারপরে তার সামনে স্বামীকে হত্যা করা হয়, তখন এই সেনাবাহিনীর 25 জন, 30 জন, যারা আজকে লেফটেন্যান্ট কর্নেল, মেজর জেনারেল, এই জেনারেলরা কোথায় ছিল আমরা জানতে চাই। আমরা অদ্যাবধি পর্যন্ত কোনো এই যে যেটা বললাম অ্যারেস্ট ওয়ারেন্ট এখন পর্যন্ত আমরা হস্তগত হয় না। এটা আপনার বিষয়টা কিন্তু আইনি বিষয়। এটা অন্য কোনো চিঠি বা অন্য কোনো কিছু না যে ইলেকট্রিসিটি বিল আসলো, সেই ইলেকট্রিসিটি বিল দিল না কেন, এটা কিন্তু আইনি বিষয়। আপনারা একটু খেয়াল করে দেখেন, এটা আসার কথা, তার একটা প্রেসক্রাইব রুট আছে, সেটা পুলিশের মাধ্যমে আসবে, ইন্ডিভিজুয়ালের কাছে পৌঁছাবে, ইন্ডিভিজুয়াল এটা রিসিভ করবেন, ওটা সাইন করবেন, ডকুমেন্ট এটা ফেরত যাবে, কোর্ট অ্যাকনোলেজ করবেন যে যার এটা ইস্যু হয়েছিল সেটা রিসিভ করেছে, তাই তো? এটা কি বিদ্যুৎ বিলের মতো না? কিন্তু খেয়াল করে দেখেন, আমরা এখন পর্যন্ত ওই ইয়েটা পাইনি, যেটা ওয়ারেন্ট আমরা এখনো আমাদের হস্তগত হয়নি। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি আবার বলে নিচ্ছি,
বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল। সেই প্রেক্ষিতেই আমরা 8 তারিখেই মানে বুধবার 8 তারিখেই আমরা যেটা করেছি, এই যে অফিসারদের নাম আসছে এর ভিতরে কেউ আছে অবসরপ্রাপ্ত, কেউ আছে এলপিআর মানে হচ্ছে লিভ প্রায়র রিটায়ারমেন্ট, মানে পিআরএল যেটা অনেকে বলেন, আর অনেকে আছেন অ্যাক্টিভ সার্ভিসে। আমি সংখ্যাটা দিলে আপনাদের একটু সুবিধা হবে, যদি আপনারা সবাই চাষিকে দেখেছেন। এখানে সর্বসাকুল্যে এই পর্যন্ত যাদের নাম ভেবেছে প্রায় 25 জন। 25 জনের ভিতরে বরখাস্ত বা মানে অবসরে যারা আছেন এদের সংখ্যা হচ্ছে 9। এলপিআর বা লিভ প্রায়র রিটায়ারমেন্ট যেটা আছে এটার সংখ্যা হলো 1, আর চাকরিরত অফিসারের সংখ্যা হচ্ছে এখানে 15। বুঝা গেছে? এখন যারা অবসরে চলে গেছেন, এলপিআর না, যারা অবসরে চলে গেছেন তার প্রতি যদিও বা আমাদের সেনা আইন তার উপরে ওইভাবে খাটে না। বাকি যারা আছেন এলপিআরে এবং চাকরিরত যে কজন আছেন 15+1, এই 16 জনকে 8 তারিখেই তাদেরকে আমরা আমাদের একটা সেনা হেফাজতে, যেটা আমরা বলি আর্মি ওন কাস্টডিতে আসার জন্য একটা অর্ডার, যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার, আমরা এটা দিয়েছি। যারা সৎভাবে ডিউটি করতেছেন তাদের কি মনোবলটা থাকতেছে? আর এগুলোর পরে রেজাল্ট কি হচ্ছে? কোনো বিচার ওইভাবে হচ্ছে? সামহাও অনেক জায়গায় হচ্ছে, বাট এগুলোতে পুলিশের মনোবল ভেঙে যাচ্ছে। আজকে গতকালকে থেকে কিশোরগঞ্জের কটিয়াদি মডেল থানার যিনি ওসি সাহেব আছেন হাবিবুল্লাহ খান সাংবাদিকদের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডার সময় একটা ক্ষোভ প্রকাশ করছেন। কথাটা শতভাগ সত্য, পুলিশ এখন বানরের মতন হয়ে গেছে। তবে ওনার এই টোটাল সেন্টেন্সের মধ্যে আমার এখন শব্দটাতে আপত্তি আছে যে পুলিশ আসলে প্রত্যেকটা রাজনৈতিক সরকারের সময়ই চাক না চাক এদেরকে বানর বানায় রাখা হয়, সরকার করে এগুলা। এখন এই যে মডেল থানার ওসি যিনি আছেন হাবিব ভাই, তিনি যে ক্ষোভটা প্রকাশ করছেন শতভাগ সত্য, যে পুলিশ এখন অনেক জায়গায় কাজ করতে গিয়ে তারা ভাবে যে আগামী কি বিএনপি আসবে নাকি এনসিপি আসবে নাকি জামাত আসবে। একটা অপরাধী সে যদি বিএনপি জামাত হয় তাহলে তার কি মানে এফআইআর কিভাবে লিখবো, এনসিপির হলে কিভাবে লিখবো, আওয়ামী লীগের হলে কিভাবে লিখবো, আসলে পরবর্তী সময় এসে আমার কি পোস্টিং এখানে থাকবে নাকি খাগড়াছড়ি চলে যাবে। ইভেন ইতিমধ্যেই মাঝে মাঝে আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের বক্তব্য সামনে আসতেছে যে পুলিশকে হুমকি ধামকি, থানা ট্রান্সফার, এই সেই নানান বিষয়, এগুলোতে পুলিশ ক্লান্ত। বাংলাদেশে আমি জানি না আদৌ একটা সব মানুষ আশা করছিল যে মানুষ পুলিশ ভিন্ন রকম হবে, একটা সরকার হবে যারা পুলিশকে প্রভাবিত করবে না, পুলিশ যেটা ন্যায় অন্যায় সত্য মিথ্যা কোনো নির্দোষ মানুষকে হয়রানি করবে না। ডক্টর ইউনূসের উপরে আশাটা ছিল, কিন্তু আদৌ কি এটা তৈরি হয়েছে? হয় নাই। দেখেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার আমলে গুম, নির্যাতন, জিজ্ঞাসাবাদের নামে ধরে নিয়ে যাওয়া মানে আয়নাঘর ঘটনাগুলোর প্রেক্ষিতে যে 30 জনের বিরুদ্ধে মামলা করেছে শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী সহ যে 30 জনের বিরুদ্ধে মামলা করেছে, তার মধ্যে 24 জনই সেনা কর্মকর্তা, 14 জন বর্তমান সেনা কর্মকর্তা আর 10 জন সাবেক সেনা কর্মকর্তা। ওয়াকারুজ্জামান একদিকে যেমন সেনা কর্মকর্তাদের নামে যাতে সিভিল কোর্টেই মামলা না হয় সে বিষয়টি নিয়ে দৌড়াদৌড়ি করছিলেন প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি বরাবরে, তেমনি তিনি আইনি ফাঁক ফকর খুঁজছিলেন যে কর্মরত সেনা কর্মকর্তাদের ক্ষেত্রে এই মামলাগুলোর বিচার সেনা বাহিনীর আওতায় মানে সেনা আইনের আওতায় নিয়ে আসা যায় কিনা। মনে করে দেখুন, আগস্টের শেষে সে কথা নিয়ে আলাপ করতে তিনি কিন্তু গিয়ে উপস্থিত হয়েছিলেন প্রধান বিচারপতির কাছে পর্যন্ত। প্রধান বিচারপতির সঙ্গে ওই বৈঠকে তার আলাপ হয়েছিল যে এই কাজটা করা যেতে পারে, যে বর্তমান যে সেনা কর্মকর্তারা তাদেরকে যাতে প্রিজন ভ্যানে করে, যেটা নিয়ে যেই ভিজুয়ালটা, যেই দৃশ্যটা সবচেয়ে আতঙ্কিত করছে বর্তমান সেনা কর্মকর্তাদেরকে, যেই কথা সুস্পষ্টভাবে ওয়াকারুজ্জামান সেনা কর্মকর্তাদের এক সভায় সপ্তাহখানেক আগে বলেছেন যে প্রিজন ভ্যানে করে পুলিশ আদালতে হাজিরা দিতে নিয়ে যাচ্ছে সেনা কর্মকর্তাদের দলকে এবং সিভিলিয়ান কোর্টে, বেসামরিক কোর্টে তাদের বিচার হচ্ছে, এই জিনিসটা মানে মেনে নেওয়া সেনাবাহিনীর পক্ষে বাহিনী হিসাবে সম্ভব হবে না এবং তিনি সেনাপ্রধান হিসেবে মানতেই পারছেন না। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে বর্তমান যেই পরিস্থিতি চলছে খুন গুম নিয়ে, তা নিয়ে অনেক সমালোচনা চলছে। যাদেরকে পূর্বে খুন এবং গুম করা হয়েছিল তাদেরকে অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে, যাদেরকে গুম করা হয়েছিল, যাদেরকে খুন করা হয়েছিল তো হয়তো কেউ মৃত্যুবরণ করে ফেলছে, আর না হয়তো কাউকে হয়তো অপূর্ণভাবে বাঁচিয়ে রাখছে, যে তার পিছনে সময় টাকা খরচ করার জন্য, হাসপাতালে যাওয়ার জন্য, এরকমভাবে কিছু একটা চলছে আর কি। আর যে সমস্ত সেনাবাহিনী আর পুলিশ যাদেরকে মামলা করা হয়েছিল, তাদেরকে কী কারণে মামলা করা হয়েছিল অবশ্যই তদন্ত করতেছে, তদন্ত করা হবে কী কারণে মামলা করা হয়েছে, এবং কি যে সমস্ত সেনাবাহিনী 25 জন সেনাবাহিনীর মধ্যে থেকে 15 জন সেনাবাহিনীকে হেফাজত করা হয়েছে আর 10 জন সেনাবাহিনীকে নিয়ে সমালোচনা চলছে, তদন্ত চলছে। এরা কোথায় আছে, কি করছে না করছে এখনও কারো খোঁজ পাওয়া যায়নি। তা নিয়ে এখন ডক্টর ইউনূসের কি বক্তব্য, তিনি এখন কি বলতে চান এই বিষয়টা নিয়ে, এটার জন্য নেতাকর্মীরা তার উক্তি শোনার জন্য হয়তো
প্রস্তুত হয়ে আছেন সে কি বলতে চান এটার জন্যই। তো সামনে কি ঘটতে চলেছে এই সেনাবাহিনী এবং পুলিশদেরকে নিয়ে, পুলিশদের উপরে এমনভাবে চড়াও হয়েছে, পুলিশ তারা বিরক্ত হয়ে তারা বলেই ফেলেছে অলরেডি যে আমাদেরকে মানুষ বানরের মতন নাচায়। এটা বলার দ্বারা আসলে কতটুকু সত্য? আসলে আমরা দেখতে পাই যেটা যে সমস্ত সাধারণ নেতাকর্মীরা আছে, আওয়ামী লীগ, বিএনপি, জামা, জাতীয় পার্টি যারাই আসে না কেন, তারা পুলিশদেরকে কিনে এরকমভাবে নাচাচ্ছে, মনে হয় যেন কি তারা একটা বানরকে নাচাচ্ছে। তারাও তো একটা মানুষ, আসলে তাদেরকে এরকমভাবে নাচানো এটা তো ঠিক না। আসলে তারাও তো একটা মানুষ, তাদের ফ্যামিলি আছে, পরিবার আছে, সব কিছু ছেড়ে দিয়ে তাদের দায়িত্ব পালন করবে ঠিক। তবে এতটা চাপ দেওয়া এটা আসলে বোধগম্য না, এটা আসলে ঠিক না। বর্তমান কি পরিস্থিতি চলছে এই দুই গ্রুপকে নিয়ে, তাই আজকের এই ভিডিওটি দেখে আপনি অবশ্যই আজ করতে পেরেছেন এবং সেনাবাহিনীর সেনাপ্রধানের বক্তব্য শুনেও আপনি আজ করতে পেরেছেন আজকের বর্তমান কি পরিস্থিতি অবস্থায় আছে। প্রিয় দর্শক, আমাদের ভিডিও যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে একটি লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে সকল বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন। ধন্যবাদ।